ধর্ষণের মতো ঘৃণ্য সামাজিক সমস্যাকে নিয়ে যখন রাজনৈতিক দলের মধ্যে সস্তা চর্চা চলে, ক্ষমতা দখলের সস্তা লড়াই চলে, তখন তা সমাজের পক্ষে গভীর চিন্তা। যে কোনো ইস্যুর মতো ধর্ষণের ঘটনাকে ঘিরে যা আমরা প্রায়শই দেখে থাকি, এর দায় থেকে মুক্ত নয় শাসক বিরোধী কোনো রাজনৈতিক দলই। আর শেষ পর্যন্ত যা আসল অপরাধ মুক্তিতে প্রায় কোনো সাহায্যই করে না। শাশ্বতী দিয়ে শুরুতে আপনার কাছে যেকোনো ঘটনাতে যেমন দেখি ধর্ষণের মতো একটা ঘৃণ্য সামাজিক ব্যাধি, একটা যে ঘটনা সমাজকে নাড়িয়ে দেয়, একটা মেয়ের ওপর কি ধরনের আর প্রভাব পড়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, সবকিছুর পর গোটা বিষয়টা একটা সস্তা তরজায় গিয়ে দাঁড়ায়, এরকমই মনে হয়। আপনি কিভাবে দেখছেন এবং আপনার কি বক্তব্য এই বিষয়ে? হ্যাঁ, এটাই তো বড় সমস্যা যে একটা ঘটনা যখন ঘটলো তখন সঙ্গে সঙ্গে প্রশ্নটা হলো যে যোগীরাজ্যে কতগুলো হয়, গুজরাটে কতগুলো হয়, যেন ওখানে হলে আমাদের হওয়াটা অতটা আর পাপ থাকে না তার মধ্যে, ব্যাপারটা যেন স্যানিটাইজড হয়ে যায়। ফলে ব্যাপারটা এইভাবে দেখানোর মধ্যেই একটা প্রচন্ড ভয়ঙ্কর রাজনীতি করে মেয়েটির সুরক্ষার জায়গাটা সম্পূর্ণভাবে যেটা বাধা দেওয়া হচ্ছে। এবং যেরকম আর্জি করে মেয়েটির সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠেছিল যে একটি মেয়ে বিশ্রামের জন্য একটা সুরক্ষিত জায়গা কেন পাবে না, এখানেও মেয়েরা ভেতরে খাবার কেন পাবে না, কেন তাকে খেতে বাইরে যেতে হবে, একটু ভালো খেতে হলে বাইরে যেতে হবে, ভেতরে কেন এই ধরনের ফুড কিওস্ক থাকবে না, বা বাইরে গেলেও কেন এই ধরনের দুষ্কৃতীরা নজরদারি করবে যে কে কখন বাইরে এসেছে, চলো একে অ্যাটাক করা যাক, চলো একে তুলে নিয়ে গিয়ে এর সঙ্গে যা ইচ্ছে তাই করা যাক। তার মানে তো কোথাও একটা এক ধরনের সামাজিক সম্মতি তৈরি হয়েছে যে এই ধরনের ঘটনা করা যায়, এই ধরনের কাজ করা যায়। ফলে সেই কাজগুলোর যে জায়গাটা প্রশাসনের প্রতিক্রিয়া দরকার ছিল, প্রশাসনের প্রতিকার দরকার ছিল, সেই ঘটনাগুলো কিন্তু গত 10 বছর ধরে দেখিনি, তার আগেও দেখিনি। তার আগে যে খুব দেখেছি তা নয়, তার আগেও দেখিনি। ফলে আমার কাছে পুরো ব্যাপারটা তো আমরা ওরা তুই জল ঘোলা করিসনি, তোর বাবা জল ঘোলা করেছে, এইরকম ধরনের বিতর্কের মধ্যে পুরো ব্যাপারটাকে টেনে আনা হচ্ছে। মেয়েদের নিরাপত্তার ব্যাপারটা, নাগরিক নিরাপত্তার ব্যাপারটা, কারণ আজ যদি দুর্গাপুরের ছেলেটিকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়, ওই কথার কথা ধরছি, তার স্টেটমেন্ট ধরে নিয়ে, তাহলে তো সেটা নাগরিক নিরাপত্তারও ঘাটতি ঘটেছে সেখানে। সেটাও তাহলে সেখানে পুলিশ যথেষ্ট নাগরিক নিরাপত্তা সেখানে সুনিশ্চিত হবে না কেন? এবং যখন সুনিশ্চিত করতে পারলো না, কাদের জন্য এটা সুনিশ্চিত করা গেল না, সেই লোকগুলিকে চিহ্নিত করে কেন তাদের জবাবদিহি তলব করা হবে না, তাদের শাস্তি দেওয়া হবে না, এটা হচ্ছে আমার প্রাথমিকভাবে প্রশ্ন। অমৃতা দি, আপনার কাছে জানবো, এই যে একটা মানসিকতা যে বাঘের ফেলে যা ইচ্ছে তাই করা যায়, এটা তো একটা গভীর সমস্যা। একটা চিন্তা ভাবনা, শিক্ষা, সমাজবোধ সবকিছু থেকে এই বিষয়টা উঠে আসে। এবং এই যে একটা জটিল, একটা গভীর সমস্যা, এই সমস্যা থেকে বেরোনোর পথ কি আমাদের রাজনৈতিক দলগুলো যারা প্রত্যক্ষভাবে এগিয়ে এসে আন্দোলন করছেন এবং শাসক পক্ষ থেকেও নানা রকম বক্তব্য উঠে আসছে, সেখান থেকে কি সেই পথ কিছু পাওয়া যাবে বা পাওয়া যায় বলে আপনার মনে হয়? আই থিঙ্ক আমরা অনেক সময় যেটা শাশ্বতী বললেন, আমরা একটা ইনসিডেন্টে, মানে ইনসিডেন্টটা খুবই খারাপ, কিন্তু একটা আমরা তো সবাই জানি যে প্রত্যেক দিন মহিলারা নির্যাতিত হচ্ছে। 1 in 3 যেটা আমাদের গ্লোবাল ডেটা বলে, এটা 1 in 3 উইমেন চারিদিকে সবসময় আমরা নির্যাতিত হচ্ছি। আর এটা খালি ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া না, এটা একটা গ্লোবাল ডেটা জায়গা থেকে আমরা বলছি। সেখানে একটা ইনসিডেন্ট যখন হচ্ছে সেটাকে নিয়ে আমরা অনেক কিছু বলা কওয়া করছি, সেটা নিয়ে একটা পাবলিসাইজ করছি, গ্ল্যামারাইজ করছি, মানে একটা খুব খারাপ অনেক কমেন্টসও করছি। কিন্তু আমাদের তো একটা পরের দিকে ভাবতে হবে, আমাদের তো অ্যাওয়ারনেস আর সেন্সিটাইজেশনের দিকে তো আমরা যাচ্ছি না, আমরা সেটা নিয়ে কথাও বলতে চাই না, কাজ করতে চাই না। এই ইনসিডেন্ট গুলো তো একটা হয়তো এগিয়ে এসছে, কিন্তু আমরা তো এতগুলো হচ্ছে যার বিষয়ে আমরা কিচ্ছু জানি না। আমাদের তো দেখতে হবে এটা একটা সোশ্যাল, মানে এটা একটা সোশ্যালাইজেশন প্রসেসে আমাদের প্রত্যেক দিনই হয়ে আসছে ইনসিডেন্সেস। আমাদের যখন আমরা এনসিআরবি আমাদের ন্যাশনাল ডেটা গুলো দেখতে পারি, লাখে লাখে মেয়েরা নির্যাতিত হচ্ছে, আর এগুলো হলো রিপোর্টেড ক্রাইম। আনরিপোর্টেড ক্রাইম তো আমরা জানিও না কি হচ্ছে। তো এখানে কোথাও আমাদের একটা হোলিস্টিক ভাবে মানে যদি
পলিটিক্যাল পার্টিস হতে পারে, অন্য ইনস্টিটিউশন হতে পারে, এটা লং টার্ম আমাদের কিভাবে অ্যাওয়ারনেস বা কিভাবে আমরা সচেতনতা বাড়াতে পারি সেটা নিয়ে যদি কথা না বলি, একটা ইনসিডেন্ট বা তিনটে ইনসিডেন্ট আমরা অনেক কিছু বললাম, করার চেষ্টা করলাম, তারপর আবার আমরা ভুলে গিয়ে আমাদের নিজেদের জীবনে ফেরত চলে গেলাম, তাহলে তো সমাজ পাল্টাবে না। আর মেয়েদের ঘরে বন্ধ করে রাখা বা রাত্রে না বেরোনো বা জামা কাপড় ঠিকঠাক করলে তো সবকিছু সলভ হয়ে যায় না। মানে আমরা তো একটা জঙ্গলে বাস করছি না এখনো, আর বাস করার কথা না। যেটা আমরা বলি যে ছেলেরা তো নট বর্ন ভায়োলেন্ট, না, একটা ছোট বাচ্চা একটা সোশ্যালাইজেশনের প্রসেস দিয়ে গেছে বলেই তা কিছু কথাবার্তা বা কিছু অ্যাকশন করছে, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা কেন ওই একটা পার্সেন্ট বা একটা ইনসিডেন্টের উপর ফোকাস না করে আমাদের সমাজটাকে একটু ঘুরে তাকিয়ে থাকবে। শাশ্বতী, পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে এর মানে আমরা তো সবকিছু থেকে একটা উত্তরণের কথা ভাবি, সেই উত্তরণের কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? অন্তত আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় রাজনৈতিক দলের চর্চার বিষয়টাও, এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের হাত ধরে উত্তরণের কোনো পথ কি দেখা যাচ্ছে? দেখুন, রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে উত্তরণের পথ দেখানো। তারা তো সেই ম্যান্ডেট নিয়ে রাজনীতিটা করতে শুরু করেছে, কিন্তু ঘটনাচক্রে তারা সেটা করছে না। এখন সেটা আজকে যদি, যেমন একটা সময় বলা হতো যে মেয়েদের সমতার ব্যাপারটা ওটা সামাজিক ব্যাপার, ওটা সামাজিক সংগঠনরা দেখবে, ওর মধ্যে রাজনৈতিক দলের কোনো দায়িত্ব নেই। কিন্তু আজকে যখনই কোনো এই ধরনের অপরাধের ঘটনা ঘটছে, তাহলে তারা জানে যে তারা গিয়ে কোন একটি রাজনৈতিক আশ্রয়দাতার পায়ে পড়তে পারে, গিয়ে বলতে পারে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এর বিনিময়ে বাঁচাও, ওর বিনিময়ে বাঁচাও, আমাকে বাঁচাও, কারণ আমাকে ফাঁসানো হয়েছে। এইটা বলে তারা কোনো সুবিধা হতো, এবং সে যদি চিহ্নিত একটা রাজনৈতিক দলের অংশ হয় তাহলে সে সেখানে গিয়ে বলতে পারে সেই জায়গাটা। ফলে প্রথমত হচ্ছে রাজনৈতিক দলদের, আমরা এটা বারবার বলে এসেছি যে রাজনৈতিক দলদের একদম কোথাও একটা বলতে হবে আমরা কোনো অপরাধীকে আমরা কোনো আজকে দাঁড় করাতে দেব না, দাঁড়াতে দেব না। এবং আমাদের মনে আছে, হয়তো অমৃতারও মনে পড়বে, যে তখন তিনি কবির সুমন সবে হয়েছেন, সুমন চট্টোপাধ্যায় যখন করা হয়েছিল, তৃণমূলের তরফ থেকে তাকে ক্যান্ডিডেট দাঁড় করানো হলো, আমরা তখন আমাদের নারী সংগঠনদের তরফ, অনেকের তরফে চিঠি লিখেছিলাম যে ইনি একজন চিহ্নিত নারী নির্যাতনকারী, দয়া করে এনাকে ফিল্ড করবেন না। এবং তখন আমাদের মিডিয়াতে কি প্রচন্ড গালাগালি শুনতে হয়েছিল, প্রচন্ড গালাগালি, আমরা খুব ভালো লোকেদের চরিত্র হনন করছি। অথচ আমরা প্রত্যেকে জানি যে এই ঘটনাটার সাক্ষ্য আছে, একাধিক সাক্ষ্য আছে, এবং তাই জন্য আমরা সেই নিয়ে একটা ফ্যাক্স করেছিলাম যে এনাকে দাঁড় করাবেন না। ফলে এই তো হচ্ছে আমাদের নারী সংগঠনদের, যারা আমরা সমাজ বদলাতে চাই, যারা মেয়েদের তরফে রাজনীতিকে আনতে চাই, তাদের অভিজ্ঞতা। এখন সেই অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে এক্সপেক্ট করি, এবং এবারেও হয়তো মৈত্রীর তরফে আমরা যাব বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, একটাই আবেদন থাকে, আপনারা কোনো চিহ্নিত অপরাধী তাকে দাঁড় করাবেন না। চিহ্নিত অপরাধীদের দাঁড় করানো হয় যাদের বিরুদ্ধে কোনো না কোনো রকম এই ধরনের অনুব্রতর মতো পুলিশের স্ত্রী মেয়েদের নিয়ে ইতর কথাবার্তার রেকর্ড আছে, কারণ তারা ভোট এনে দিতে পারে। বাকি ভোট এনে দেওয়ার হিসেবেই সমস্ত রাজনৈতিক দল লোকেদের র্যাঙ্কিং করে, এবং যে ভোট এনে দিতে পারবে তিনি নিজে নারী নির্যাতনকারী, তিনি মেয়েদের বিরুদ্ধে অপভাষা ব্যবহার করেছেন, সেটা ভোটের সময় সেটা লোকের মাথায় আসে না। যদিও ক্রমশ মেয়েরা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভোটিং ক্যাটেগরি হিসেবে উঠে আসছেন, কাজে আমি জানি না এবার মেয়েরা কিভাবে মেয়েদের কাছে আবেদন করবে যে আপনারা চিনে নিন যারা নারী নির্যাতনকারী তাদের ভোট দেবেন না, তাহলে কাকে দেব? তাদের কাছে তো সেই দিতে হবে। ফলে সেইখানে সেই প্রশ্নটা আসে যে আমরা রাজনৈতিক দলদের কাছে আগামী নির্বাচন সামনে আছে, এই অনুরোধটাই করব যে আপনারা রাজনীতিটাকে অন্তত নারী নির্যাতন মুক্ত করুন। নারী নির্যাতন, তখন তারা বলতেন আমাদের এই খুব গুরুত্বপূর্ণ লোক, একে ফাঁসানো হয়েছে,
একে ফাঁসানো হয়েছে, ও আসলে খুব ভালো লোক, এই বলে তাদেরকে হোয়াইট ওয়াশ করে তাদেরকে ফিল্ড করা হবে। ফলে এই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত রাজনীতি নারী নির্যাতনকারীদের আশ্রয় দেওয়া বন্ধ করছে, ঘোষিত নারী নির্যাতনকারীদের আশ্রয় দেওয়া বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজনীতি মেয়েদের বিরুদ্ধে খালি লিপ সার্ভিস দেবে, তারপরে তারা বলবে মেয়েদেরই ভিকটিম ব্লেমিং করবে, মেয়েটা কেন রাতে বেরিয়েছিল, তার বাবা মা কেন তাকে এই করেছে ওই করেছে ইত্যাদি ইত্যাদি বলবে, এই বলা চলতেই থাকবে।